আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারের আজকে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 আর একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023। আমরা রাজশাহী বোর্ডটা রেখে দিলাম, আমরা ঢাকা বোর্ডটা দেখি। ঢাকা বোর্ডের প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যালকাইল মূলক কি। দেখো, অ্যালকাইল মূলক হচ্ছে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলেই অ্যালকাইল মূলক। যেমন অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন CH2H6, তারপর C3H8, C4H10। দেখো, এটা হচ্ছে অ্যালকেনের সদস্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো এখান থেকে একটা করে হাইড্রোজেন সরিয়ে নিলে CH3, এই যে একটা হাত খালি হয়ে যাবে, এটাকে বলা হবে অ্যালকাইল মূলক। আবার C2H5, এটাও অ্যালকাইল মূলক। C3H7 অ্যালকাইল মূলক। C4H9 অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলেই এটাকে বলা হবে অ্যালকাইল মূলক। ক্লিয়ার? এরপর এখানে খ নম্বর প্রশ্নটার দিকে তাকাও। এখানে বলছে প্রোপিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন। দেখো, প্রোপিনটা কি? প্রোপিনটা হচ্ছে, যেহেতু প্রোপিন অ্যালকিনের একটা সদস্য, 3 কার্বন বিশিষ্ট আমরা জানি, তো এই যে ডাবল বন্ড CH3, তো এইটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে কেন। দেখো, হাইড্রোকার্বনের ভিতরে সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ভাগ ছিল। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যাদের ভিতরে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যাদের ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, মিনিমাম একটা দ্বিবন্ধন থাকে, তো এই জন্য এইটার ভিতর যেহেতু কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আছে, এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। কার্বন কার্বনে ত্রিবন্ধনও থাকে, এখানে CH2। কার্বন কার্বনে এই যে 3টা বন্ড থাকে, এইখানে তখন হয়ে যাবে কার্বন, এই যে CH3। তাহলে এটাও অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত, কারণ এটার মধ্যে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। আর কার্বন কার্বনে যখন একক বন্ধন থাকবে তখন তাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে প্রোপিন যেহেতু দ্বিবন্ধন আছে, প্রোপিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? এরপর এখানে গ নম্বরে দেখো, বলছে এক্স হতে কিভাবে ইথানল পাওয়া যায়। এখন এই যে তোমাদের উদ্দীপক দেওয়া আছে, এখানে এক্সটা কি দেখো। এইখানে প্রথম যেটা দেওয়া আছে সেটা কিন্তু সোডিয়াম প্রোপানয়েট, CH3 CH2 COO। দেখো, সোডিয়াম আমরা 3 নম্বর পর্বে বড় আকার একটা বিক্রিয়া দেখাইছিলাম, সেখানে একটা সিরিয়াল দেখাইছিলাম বিক্রিয়ার। সেই সিরিয়ালটা যদি তুমি মুখস্থ করো, এই প্রশ্নগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না। সোডিয়াম প্রোপানয়েট এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, আর এখানে প্রভাবক হিসাবে ছিল কিন্তু ক্যালসিয়াম অক্সাইড। এখানে যেটা দেওয়া আছে দেখো, একদম ইজিলিভাবে দেওয়া আছে। তো আমরা জানি সোডিয়াম প্রোপানয়েট, সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম বিউটানয়েট যা থাকুক না কেন, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে যদি এইটা বিক্রিয়া করা হয়, যেমন এইখানে 3 কার্বন বিশিষ্ট, এখানে 4 কার্বন বিশিষ্ট থাকতে পারতো, CH3 CH2 CH2 COOH, লাস্টে COON থাকবে, কারণ এটার নাম হয়ে যাবে কি সোডিয়াম বিউটানয়েট, কারণ 1 2 3 4 কার্বন বিশিষ্ট। তো এইরকম যদি থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এইখানে কার্বন সংখ্যা যে কয়টা থাকবে তার চাইতে একটা কার্বন কমে যাবে। এখানে কার্বন আছে কয়টা, 1 2 3, তাহলে কয়টা থাকবে, 2টা। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে যাবে, নট অ্যালকিন, নট অ্যালকাইন, অ্যালকেন। এই দেখো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে যাবে। আর প্রতি ক্ষেত্রে সোডিয়াম কার্বনের তৈরি হবে, সোডিয়াম CO3 কার্বনের তৈরি হবে। এখানে তুমি মিলাই দেখতে পারো। দেখো, এখানে CH3 আর এই যে CH2, এইখান থেকে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, তো থাকবে কি এই সোডিয়াম সোডিয়াম 2টা, COO, এই যে, আর এই একটা O, তাহলে অক্সিজেন 3টা। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে কি শিখলাম, যে
যত কার্বন থাকবে তার চাইতে একটা কার্বন কমে গিয়ে সেই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। তাহলে আমাদের এক্সট্রা কি পেয়ে গেলাম আমরা? ইথেন। এই ইথেন থেকে ইথানল তৈরি করা যাবে কিনা সেটা বলছে। সেটাও কিন্তু আমরা 3 নম্বর পর্বে 4 টাকা দিয়েছিলাম যে কোনো অ্যালকেনকে আমি এইখানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাবো, যেমন ব্রোমিনের সাথে বিক্রিয়া করালাম, তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে যাবে। এখান থেকে একটা হাইড্রোজেন কমে গিয়ে সেখানে একটা ব্রোমিন যুক্ত হবে, CH3, এই যে CH2Br যুক্ত হলো, তাহলে এটা হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। ওকে, আর হাইড্রো ব্রোমিন তৈরি হবে। তো এইটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাও, CH3 CH2 এই যে Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে দেখো এই সোডিয়াম ব্রোমিনের সাথে একটা আকৃষ্ট হয়, এই জন্য সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। আর এই ব্রোমিনটা চলে গেলে এখানে একটা হাত খালি হয়ে যায়, তখন ওই ওএইচটা এটার সাথে যুক্ত হবে, তখন হয়ে যাবে CH3 CH2OH। দেখো তাহলে এই যে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা ইথানল তৈরি করলাম। অনেক সময় তোমাকে বলবে ইথিন তৈরি করো, তো সেক্ষেত্রে এই যে অ্যালকোহলটা যদি তৈরি হয় CH3 CH2OH, অ্যালকোহলটা তৈরি হলে এটার সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেবে, H2SO4। সালফিউরিক অ্যাসিড দিলে এটার ভিতর থেকে এক অণু পানি শোষণ করে নেবে। এক অণু পানি বলতে এই ওএইচটা নিয়ে নেবে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে। তো এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিলে কয়টা হাইড্রোজেন থাকবে? 2টা হাইড্রোজেন, CH2। আর এই ওএইচটা চলে গেলে এয়ারটা খালি, তখন দুই পাশ থেকে একটা বন্ড তৈরি হয়ে যাবে, এই যে ইথিন তৈরি হয়ে যাবে। তার মানে আমরা আমাদের গ নম্বরে যে প্রশ্ন করছিল এক্সোতে কিভাবে ইথানল পাওয়া যায় সেটা কিন্তু দেখাইলাম। এটা একদম ইজি, কারণ আমরা যে বেসিক ক্লাস 5টা যে বেসিক ক্লাস করাইছি সেই বেসিক ক্লাসগুলো তোমরা ভালো করে আগে দেখো, দেখার পরে এই সৃজনশীল প্রশ্নগুলো করতে আসো, দেখবা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। এবার দেখো ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলছে উদ্দীপকের ওয়াই যৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি এর ক্ষতিকর প্রভাবও রয়েছে। দেখো ওয়াই যৌগটাকে এখানে বলছে প্রোপিন পলিমারকরণ বিক্রিয়া। দেখো প্রোপিন এটা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে পলিপ্রোপিন। দেখো প্রোপিনটা কি? প্রোপিন হচ্ছে, আমরা প্রোপিন জানি এখানে দ্বিবন্ধন থাকবে CH2 ডাবল বন্ড CH3, এটা কিন্তু প্রোপিনের সংকেত, রাইট? তো এটা প্রোপিনের সংকেত হলে এইখান থেকে যখন এই যে প্রোপিনটা মূলত এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে যখন একটা বন্ড থাকবে আর একটা বন্ড ভেঙে গেলে এইখানে এটা একটা হাত খালি হয়ে যাবে, একটা হাত খালি হয়ে যাবে, তখন এই যে CH3 এটা কিন্তু শাখা হিসাবে থাকে। এই জন্য আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। দেখো এটা এইখানে না লিখে আমরা উপরে দিয়ে দিতে পারি CH3 দিতে পারি, তখন এইখানের যে ডাবল বন্ডটা এটা ভেঙে যাবে, এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এইখানে একটা বন্ড হবে, এইখানে একটা বন্ড হবে, তারপর আরেকটা যৌগ আবার CH2CH, তো এখানেও আবার CH3, এভাবে তৈরি করবে। তো প্রোপিন পলিপ্রোপিন, তাহলে প্রোপিন থেকে যে পলিপ্রোপিন তৈরি হয়, এই পলিপ্রোপিন আবার বিভিন্ন কাজে আমরা ইউজ করি। এটা প্লাস্টিক জাতীয় দ্রব্য, তো যার ফলে এটা যেমনি আমাদের জীবনে প্রয়োজনীয়তা আছে আবার ক্ষতিকর দিকও আছে, এইখানে দেওয়া আছে, এই জিনিসটা দেখে নাও। আর প্রোপিন থেকে যে পলিপ্রোপিন তৈরি হয় এটাও আমরা মূলত 5 নম্বর পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, যে এইভাবে প্রোপিন থেকে একটা বন্ড ভেঙে গিয়ে দুই পাশে দুইটা হাত খালি হয়ে যাবে, তারপরে পলিপ্রোপিন তৈরি করবে। এটা ছিল আমাদের ঘ নম্বরে। এরপর আমরা দেখব রাজশাহী বোর্ড 2023, এইখানে প্রথমে ক নম্বরে আছে মোল কাকে বলে। দেখো মোল কাকে বলে, দেখো অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যে কোনো পদার্থের, যেমন এই যে হাইড্রোজেন, সোডিয়াম, তারপরে আমরা যদি লিখি ম্যাগনেসিয়াম, কপার,
প্রতিটাকে বলা হবে 1 মোল পরমাণু। দেখো এটা 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু। এই প্রতিটা 1 মোল পরমাণুর ভিতরে 6.623 × 10⁻⁻23 দেখো এতটি পরমাণু আছে। এটা অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী এই 1 মোলের ভিতরে এতটি পরমাণু আছে, এই 1 মোলের ভিতরে এতটা পরমাণু আছে, এই 1 মোলের ভিতরে এতটা পরমাণু আছে। আবার আমি যদি বলি H2O পানি, দেখো এখানে বলা যাবে 1 মোল অণু, এখানে আর পরমাণু কথাটা থাকবে না, কারণ এটা তো আর পরমাণু না, এটা টোটালটা মিলে একটা অণু। তাহলে একটা অণুকে এটাকেও বলা হবে 1 মোল অণু। এটার মধ্যেও এতটি অণু রয়েছে। তাহলে যে কোনো পদার্থের মোল হিসাবে যদি ধরো, সেই মোলের ভিতরে এতটি, সেটা পরমাণু যদি হয় 1 মোল পরমাণু তাহলে এতটি পরমাণু, যদি 1 মোল অণু হয় তাহলে এতটি অণু, যদি 1 মোল আয়ন হয় তাহলে এতটি আয়ন। এভাবে কিন্তু চিন্তা করা। তাহলে মোল মানে হচ্ছে 1 মোল ধরা হয় এতটি আয়ন বা এতটি পরমাণু বা এতটি অণু। ওকে, এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি কেন? আয়নিক যৌগ কি যেগুলো প্লাস মাইনাসের মাধ্যমে গঠিত হয়? যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। দেখো এখন সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ কেন? কারণ হচ্ছে সোডিয়াম একটা ধাতু আর ক্লোরিন একটা অধাতু। সবসময় ধাতু এবং অধাতু মিলে আয়নিক যৌগ তৈরি করে। কেন? কারণ ধাতুগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেটাই হচ্ছে আয়নিক যৌগ। আর এই আয়নিক যৌগর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই বেশি সমযোজী যৌগের চেয়ে। এটার কারণ হচ্ছে এই প্লাস মাইনাসের মাধ্যমে গঠিত হওয়ার ফলে তাদের ভিতরে একটা দৃঢ় বন্ধন তৈরি হয়, শক্তিশালী বন্ড তৈরি হয়। এই শক্তিশালী বন্ডটা ভাঙার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু একদম কম। এর কারণ হচ্ছে সমযোজী যৌগের ভিতরে দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে, যা সহজেই ভেঙে যায় অল্প একটু তাপ প্রদান করলে। এজন্য আমরা বলবো আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই বেশি। এবার দেখো এখানে গ নম্বর বলছে বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। দেখো বি যৌগটা কি? আমরা এখানে কার্বনে, দেখো এখানে এন এর মান 3, তাহলে এখানে 3 দিলে তাহলে বলতে পারবো C3H6। দেখো তো তাহলে বি যৌগটা এটা হয়ে যাবে প্রোপিন, কারণ কার্বন যে কটা হাইড্রোজেন তার দ্বিগুণ হলে এটা অ্যালকিন হয়ে যায়। অ্যালকিন এটাকে আমরা বন্ধন হিসাবে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH3। দেখো এখানে তাহলে বন্ড হিসাবে লিখলে এইভাবে আমরা লিখতে পারি। তো এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন ব্রোমিনের যে লাল বর্ণটা বিনষ্ট করে, দেখো এখানে সম্পৃক্ততা পরীক্ষা করার ক্ষেত্রে ব্রোমিন দ্রবণ দ্বারা তুমি বিক্রিয়া করাইতে পারো। কারণ ব্রোমিন দ্রবণ যে লাল বর্ণ সেটা এই অ্যালকিন অথবা অ্যালকাইন, মানে কার্বন কার্বনের যে ট্রিপল বন্ড থাকে এটার সাথেও বিক্রিয়া করে এই অসম্পৃক্ততা দূর করে, মানে ব্রোমিনের যে লাল বর্ণ আছে সেটা বিনষ্ট করে ফেলে। তা তুমি ব্রোমিনের সাথে যদি অ্যালকেন বিক্রিয়া করো হবে না, লাল বর্ণ বিনষ্ট হবে না। অ্যালকিন করলে লাল বর্ণ বিনষ্ট হবে, অ্যালকাইন বিক্রিয়া করলে তাও লাল বর্ণ বিনষ্ট হবে। তো এই জন্য এই অ্যালকিনের সাথে ব্রোমিনের দ্রবণ বিক্রিয়া করালে এটা বোঝা যায় যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়ে যাবে। এটা আমরা লিখলাম। তো এই একটা বন্ড ভেঙে গিয়ে CH2 এক বন্ড CH3, তাহলে এই একটা বন্ড ভেঙে গিয়ে এই পাশে একটা হাত খালি, এই পাশে একটা হাত খালি, তখন দুইটা ব্রোমিন, এটার সাথে একটা ব্রোমিন যুক্ত হবে, এটার সাথে একটা ব্রোমিন যুক্ত হবে। তারপর কার্বন নাম্বার এটাকে 1 ধরলে এটাকে 2, এটাকে 3, তাহলে আমরা বলতে পারবো 1 2 কার্বনের সাথে কয়টা ব্রোমিন আছে? 2টা। তাহলে এর জন্য বলতে পারবো 1 2 ডাইব্রোমো, এই যেটা 3 কার্বন বিশিষ্ট আমরা জানি প্রোপেন। তাহলে 1 2 ডাইব্রোমো প্রোপেন।
ক্লিয়ার? তো এখন অনেকে বলতে পারে যে এইখান থেকে আমরা নাম্বারিং করবো 1 2, না, এখান থেকে দেখতে হবে যে দিক থেকে দিলে সবচেয়ে কম সংখ্যা আসবে সেদিক থেকে দিতে হবে। এদিক থেকে দিলে আমরা দেখব যে 2 নাম্বার 3 নাম্বার কার্বনের সাথে এই ব্রোমিন আছে, তাহলে 2 3 যোগ করলে সেখানে 5 হয়ে যায়। এই দিক থেকে করলে 1 2 যোগ করলে 3 হয়, যেখান থেকে কম সেইখান থেকে আমরা হিসাব করব। তো এইটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। যাই হোক, এটা আমরা আলোচনা করেছিলাম আমাদের বেসিক ক্লাসে। এরপর বলছি এ হতে সি প্রস্তুত করা যাবে কিনা। দেখো এই এ থেকে সি প্রস্তুত করতে পারবা কিনা তুমি। এখানে এ নাম্বার দেখো CnH2n-2, দেখো তাহলে C3H হবে 3 দ্বিগুণে 6 থেকে 2টা বিয়োগ হয়ে যাবে, তার মানে 4। দেখো এই যে সাধারণ সংখ্যা CnH2n-2 এটা কিন্তু অ্যালকাইনের, তা যেহেতু 3 কার্বন বিশিষ্ট তাহলে ওই যে প্রোপাইন, এখন প্রোপাইন হোক আর যাই হোক, তো এটা 3 কার্বন বিশিষ্ট। এটাকে আমরা গাঠনিক যে সংকেত হিসাবে যদি আমরা লিখতে চাই তাহলে দেখো CH 3 কার্বন দিয়ে দেবো, 3টা বন্ড দিয়ে দেবো, তারপরে CH3, তা কার্বন হাইড্রোজেন কয়টা হয়েছে 3টা আর একটা 4টা, 3টা কার্বনের সাথে সংকেত হচ্ছে C3H4। ওকে, তো এইটা থেকে আমাদের এইটা তৈরি করতে হবে। এটা কি বলতো, এটা হচ্ছে দেখো এই এন এর মান যদি 3 বসাও, তুমি এন এর মান 3 বসিয়ে দেখো, তাহলে এন এর মান 3 বসাইলে কার্বন কয়টা হয়ে যাবে, 4টা হয়ে যাবে। তাহলে এ নাম্বার যৌগ 3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন হলেও সি নাম্বার যৌগ কিন্তু 4 কার্বন বিশিষ্ট, কারণ এইখানে এন এর মান তুমি 3 দিলে 3 আর এই একটা কার্বন 4 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা এটাকে বলতে পারবো 4 কার্বন বিশিষ্ট বিউটানোয়িক অ্যাসিড। দেখো যে কোনো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের যে কয়টা কার্বন থাকবে সেই কয়টা কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। তার চাইতে বেশি যে কার্বন সংখ্যা বিশিষ্ট যে অ্যাসিড সেটা প্রস্তুত করা যায় না। এটা যায়, এটা উচ্চ ক্লাসে, তোমাদের সিলেবাস বহির্ভূত, তোমাদের সিলেবাসে কিন্তু এই জিনিসটা নাই যে কম কার্বন থেকে বেশি কার্বনে যাওয়া, তোমাদেরটা আছে বেশি কার্বন থেকে কমের দিকে যাওয়া। তো সেটাও আমি দেখাই দিচ্ছি। দেখো তো এইখানে তাহলে এই জিনিসটা এরকম হবে, প্রথমে তোমাকে অ্যালকেনের দিকে যেতে হবে, এই জন্য হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করাও, এই বিষয়টা আমরা বেসিক ক্লাসে পড়াইছিলাম। তা এটার সাথে অ্যালকিন বা অ্যালকাইন থাকলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করে অ্যালকেনে সরাসরি যাওয়া যায়, তখন হয়ে যাবে CH3 CH2 CH3। দেখো যে অ্যালকেন হয়ে গেল। এরপর 3 নম্বর পর্বের যে সিরিয়ালগুলো আছে এই অ্যালকেনের সাথে এইভাবে বিক্রিয়া করাবা, CH3 CH2 CH3, এটার সাথে ব্রোমিন বিক্রিয়া করাবা। তাহলে ব্রোমিন বিক্রিয়া করালে এখানে এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, CH3 CH2 CH2 Br যুক্ত হবে আর হাইড্রোব্রোমাইড যুক্ত হবে। এই দেখুন এখান থেকে একটা ব্রোমিন, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে আর একটা ব্রোমিন এইটার সাথে যুক্ত হয়ে যাবে। এরপর আবার এটাকে নিয়ে আসো, CH3 CH2 CH2 এই যে ব্রোমিন। তো এটার সাথে আবার কি দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এবার অ্যালকোহল তৈরি হয়ে যাবে, CH3 CH2 CH2OH। ক্লিয়ার? তো এটা তৈরি হয়ে যাবে। এখন ওইখানে ওই যে কার্বন সংখ্যা বাড়ানো, সেই কার্বন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আমরা এইটাকে নিতে পারি। তো এইটার সাথে পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করতে পারি, সেটা পরে আসে। আমরা দেখি যে সম কার্বন বিশিষ্ট যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে কীভাবে সেটা দেখে। এই যে অ্যালকোহল পেলাম, এই অ্যালকোহলের সাথে এইবার আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা বিক্রিয়া করাবো। দেখো তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করাইলে যে CH3 CH2 CH2OH এটার সাথে আমরা বিক্রিয়া করাবো পটাশিয়াম ডাইক্রোমেট, তখন এখানে একটা জায়মান অক্সিজেন তৈরি হবে। দেখো তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এই দুইটা একসাথে দিয়ে দেবো, H2SO4।
এই দুইটা একসাথে দিলে এইটার মাধ্যমে একটা জায়মান অক্সিজেন তৈরি হবে। সেই জায়মান অক্সিজেন এইটার সাথে মিলে দেখো একটা অ্যালডিহাইড তৈরি করবে এইখানে CH3 CH2 CHO। দেখো CH3 CH2, তারপরে এই যে CHO, আর এই দুইটা হাইড্রোজেন বাদ দাও, এই দুইটা হাইড্রোজেন বাদ দিলে CHO, এই যে CHO, এই দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে হয়ে যাবে এখনো পানি, এই যে পানি। তাহলে অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। এরপর আবার আমরা এটাকে বিক্রিয়া করাবো, দেখো অ্যালডিহাইডের সাথে CH3 CH2 CHO। এটা মূলত একসাথেই হয়, প্রথমে অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। আবারও এই জিনিসটা হবে, এখানে জায়মান অক্সিজেন তৈরি হবে। কিসের জন্য জায়মান অক্সিজেন তৈরি হবে? পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে বিক্রিয়া করালে H2SO4। তো এইখানে CH3 CH2 COOH, এই অক্সিজেনটা মূলত, আর এই অক্সিজেন, দুইটা অক্সিজেন এই CH এর মাঝখানে ঢুকে যাবে, তখন COOH হয়ে যাবে। তো এইখানে দেখো, এইখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ছিল, মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হচ্ছে প্রোপাইন ছিল। প্রোপাইন থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করছি। দেখো কিভাবে, প্রথমে আমাদের অ্যালকেনে যেতে হবে, এই হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে, তারপর এই যে সিরিয়াল বিক্রিয়াটা যে 3 নম্বর পর্বে দেখাইছিলাম, ব্রোমিনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করব। তার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহলের সাথে আবার এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফুরিক অ্যাসিড, এগুলোর সাহায্যে বিক্রিয়া করা, প্রথমে আসবে অ্যালডিহাইড, দ্বিতীয় ধাপে অ্যালডিহাইড থেকে আসবে কার্বক্সিলিক অ্যাসিড। এখন কার্বন সংখ্যা বাড়ানো যায় না, তাহলে এখান থেকে কমানো যায়, কারণ এই কার্বক্সিলিক অ্যাসিড পরবর্তীতে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে। সোডিয়াম প্রোপানয়েডের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব, ক্যালসিয়াম অক্সাইড। এর আগের এই যে আমরা আগে দেখাইছি, এই যে ঢাকা বোর্ডের 2023-এর প্রশ্নটা। তো কার্বন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যেটা উচ্চ ক্লাসে আছে সেটা হচ্ছে এই যে আমরা এটা পেলাম না, দেখো এখান থেকে এটা পেয়েছি না, এটার সাথে বিক্রিয়া করাবো পটাশিয়াম সায়ানেট CN। তখন পটাশিয়াম সায়ানেট বিক্রিয়া করলে এই পটাশিয়াম ব্রোমিনটাকে নিয়ে যাবে, ব্রোমিনটাকে নিয়ে গেলে CH3, তারপরে CH2 CN। দেখো এই যে সায়ানেটটা এখানে যুক্ত হবে, আর এইখানে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়ে যাবে। এই সায়ানেট আবার পরবর্তী ধাপে দেখবা যে পানির সাথে বিক্রিয়া করে ওইখানে COOH তৈরি করবে। হ্যাঁ, পরবর্তীতে আয়ন, এটা উচ্চ ক্লাসে পাবা, এটা মোটামুটিভাবে একটুখানি এটা দেখে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো। এটা বিস্তারিত, তো এখানে বিস্তারিতভাবে লেখা নাই। তাহলে এটার সাথে আবার যেমন হাইড্রোজেন আয়ন প্রথমে, তারপরে পানি বিক্রিয়া করে এই যে 4 একটা কার্বন সংখ্যা বেড়ে যাবে, CH2 COOH, এটা যুক্ত হয়ে যাবে বিউটানোয়িক অ্যাসিড। তো এইটা ছিল আমাদের এই যে রাজশাহী বোর্ডের ঘ নম্বরে। দেখো এইভাবে প্রতিটা জিনিস যদি বুঝতে পারো, তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করার কোনো ব্যাপার না। 3 নম্বর পর্বটার যে বিক্রিয়াগুলো আমরা এক সারিতে কতগুলো বিক্রিয়া দেখাইছিলাম, সেটা যদি ভালো মতো দেখে আসতে পারো, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা একদম ইজিলিভাবে অ্যান্সার করা যায়। এই ছিল আমাদের আজকে 2টা বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আগামী পর্বে আমরা আরও 2টা বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।